হ্যালো আরেকবার মায়েরা জোর গুলুর ধ্বনি এবং বাবারা সবাই বলি তাই গৌর হরি যাই হোক আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় রামায়ণের মাঝখানে একদিকে লক্ষণ অপরদিকে ইন্দ্রজিৎ। আমি ইন্দ্রজিতের ভূমিকায় দাঁড়িয়ে আমার দ্বিতীয় পাল্লায় আবার আপনাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমার দ্বিতীয় পাল্লা। তবে এইবার কি বলবো সেটা আমি বুঝতে পারছি। বলেন 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 নাকি রে চন্দন? এতক্ষণ ধরে যিনি লক্ষণের ভূমিকায় দাঁড়িয়েছিলেন এই ভদ্রলোককে কি বলবো সেটা আমি বুঝতে পারছি। একে পাল্লাদার বলবো না গেল্লাদার বলবো সেটা আমি বুঝতে পারছি। গেল্লাদার ওরে আমার তুমি তোমার জন্য 7.5 দিন ভাত খাই না কথার নাই লতা পাতা ব্যাঙ্গে দই চিড়ে খায় আর মাই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি আয়। তোমাকে জিজ্ঞাসা করলাম কি তুমি বলে গেলে কি পেলাম না তোমার কথার ঘি তুমি দিয়ে গেলে শুধু পান্তা ভাতে ঘি। আমি আমার বিপক্ষের পাল্লাদার যিনি এতক্ষণ ধরে লক্ষণের ভূমিকায় দাঁড়িয়েছিলেন তার কাছে রেখেছিলাম গুটি কয়েক জিজ্ঞাসা মিলল না আমার মনের আশা বুঝলেন। প্রথম নম্বর জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো লক্ষণ তোমরা 4 ভাই একটা হলো পূর্ণ ব্রহ্ম সনাতন রামচন্দ্র দ্বিতীয়টা হলো ঠাকুর লক্ষণ 3 নম্বর আর 4 নম্বর যার নাম ভরত আর শত্রুঘ্ন এরা কি কুকুর কে? একটা হলো পূর্ণ ব্রহ্ম সনাতন তাহলে 1 টাকাকে যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে 4 আনা করে নাকি হবে তাহলে 4 আনা করে যদি হয় তাহলে পূর্ণ হয় কি করে 16 আনা পূর্ণ তাহলে পূর্ণ হইল কি করে পূর্ণ ব্রহ্ম সনাতন রাম। আমি পূর্ণ কেমন করে হইল সেটা বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলতে যাক বুঝিয়েছে নাকি যার যেমন ভাব তার তেমন লাভ নেই। উনি বলেছেন আপনাদের যদি হয় আমি আর হইল না বলবো না। আমি জীবনে কাউকে বলিনি হইল না আমি কি বাকি হইল না বলবো আমি বললাম হইল না উনি এসে বললেন তোরও হইল না এ হইল না কইতে কইতে গান ভেঙে যাবে। কমিটি যে দাদা ভাই তাকে বলে মাল করি ছাড়ুন গান শেষ হয়ে গেছে এবার বাড়ি যাবো। আপনারও হয় নাই ওরও হয় নাই আমি তার ব্যক্তিগত পকেট থেকে টাকা দেবো না চাঁদা নিয়ে পয়সা দেবো আপনাদেরকে। যারা গান শুনতে এসেছিল তারা বলে এরও হয় নাই ওরও হয় নাই তাহলে আমাদেরই বা কি করে হবে? তাহলে তাদের যদি না হয় আপনাদের টাকাটা কি করে হবে? আমারও হইল না। বাবা গিন্নি তো ক্যালেন্ডারে দাগ মারছে গিন্নি ক্যালেন্ডারে দাগ মারছে বুঝলেন। যে 25 তারিখ নারেঙ্গা গান 26 তারিখ বাকলসা 27 তারিখ মারগোলা 28 তারিখ আপনার আহমদপুর এই কইতে কইতে সে কিন্তু দাগ মারছে। গান করে বাড়ি যাবো জামা কাপড় ছেড়ে দেবো বলে বাবারে শীতের দিন এই শীতের দিনে বলে বাবারে বিরাট গরম এক কাজ করো তাদের এই গামছাটা বড় দিয়ে জামা কাপড় ছাড়ো গামছাটা ভরিয়ে জামা কাপড় ছাড়িয়ে রেখে দেবে এ পকেট সে পকেট হাত মারবে হাগো বাকল সাহেব গান করতে গেছে পয়সা কর আর বললো না গো আমি এখন ভুল করে বলে ফেলছি হয় না তা বলছে এই আমার হয় না তোরও হয় না। কমিটি দাদা ভাই থেকে বললাম দাদা ভাই পয়সা দেন বলছে আপনারও হয় না ওরও হয় না। যাদেরকে পয়সা চাঁদা চাইতে গেলাম তারা বলছে ওরও হয় না আপনার হয় না আমাদের আর কি হবে আমাদেরও হইল না। তাহলে আমি আর কোথা থেকে দেবো দাদা এই কাছেই বাড়ি কোন রকম বাড়ি গেলাম গিন্নি বলবে যেখানে গান করছে সেরকম কাপড় কাচুকা যাও গুটিয়ে কাপড় দিয়ে দেবো অতএব হইল না বললে লাভ নাই। আপনাদের যদি হয় আমারও হয়ে যাচ্ছে টাকাটা লাস্টে দরকার নাকি বলছে যা করবো করবো শেষে কিন্তু টাকা ছাড়া কিছু কথা নাই। হরিবল হরিবল এ দেখবেন কীর্তনিয়া যারা আছে 50,000 60,000 80,000 90,000 টাকা নেয় খরচা কত টাকা কি গো গোসাই কলিযুগে বলে যে হরিনাম মহামন্ত্র এর উপর আর কিছু নাই এই নাম বিলিয়ে মানুষের কাছে এই হরিনাম দিয়ে যান। কিন্তু বড় বড় কীর্তনিয়া যারা আছে 90,000 1 লাখ টাকা হাঁকছে
আরে হরিনাম বিলুইতে নাই বিক্রি করছে। এদের এই টাকা বিক্রি করে হয় কি শেষে পোকা হয়, না হইলে খোঁড়া হয়, এদের ছেলেগুলো বোবা হয়, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই নাম যেটুকু দরকার সেটুকু অবশ্যই দরকার, খরচের দরকার। কিন্তু আমি হইল না বলবো দুটো পয়সার জন্য এসেছি, আমিও কিন্তু দুটো পয়সার জন্য এসেছি। যেটুকু খরচ সেটুকু বাদ দিয়ে আমার সংসারটা চলতে হবে। আমি বৈষ্ণবের ছেলে, আমি দাঁড়িয়ে বলতে পারি সব জায়গায়, ওরে হরিনাম বিলিয়ে পয়সা নিস না ভাই, কিন্তু যেটুকু দরকার সেটুকু নিস, তার বেশি নেওয়ার প্রয়োজন করিস না। আপনাদের এখানে মানুষ, এই আমার যিনি গুরুজি আছেন অরুণ চ্যাটার্জি, আমার গুরুদেবের ভাই, সত্যি উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ। আপনাদের এখানে দীর্ঘদিন ধরে গান করছেন। উনি আমাকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষায় আমি শিক্ষিত। ওনার দাদা যে গানের শিক্ষা আমাকে দিয়েছিলেন সেই শিক্ষায় আমি শিক্ষিত। সেই সূত্র ধরে আমি বলছি, উনিও সেই জায়গা দাবি রাখেন না, আমিও রাখতে চাই না। এবং ওনাদের যে বংশধর আমার গুরুদেব, ওনার 64টা শিষ্য, এই যে আমার গুরুর যে বংশধর, এই বংশধর যারা আছেন তারা সেই জায়গাটা টিকিয়ে রাখার চেষ্টা করেন। হরিনাম মানুষের মাঝখানে মহামন্ত্র দান করে যাওয়ার চেষ্টা করেন। এইটুকুর মধ্যে দিয়ে আমি আবার বিপক্ষ পাল্লাদার আজ আর গুরুদেব বলবো না, কারণ এটা তো পেটে লাথি মারা গান বাবা। আর গুরুদেব বলা যাবে না, উনি একটা পক্ষ, আমি একটা পক্ষ, সেই পক্ষ ধরে দাঁড়িয়ে আমি বলতে চাইছি কি, তাহলে তোমার পূর্ণ ব্রহ্ম সনাতন যদি তোমার দাদা রাম হয়ে থাকে, তাহলে পূর্ণ হলো কি করে আমি সেই জায়গাটা বুঝতে পারছি না। তুমি আমাকে বুঝিয়ে দাও। আবার তোমাকে আমার জিজ্ঞাসা থাকে। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছিলাম যে লক্ষণ 14 বছর ধরে যে ফল দেখেছিল সেই ফলটার নাম কি? যে ফলটা 14 বছর নষ্ট হয় নাই সেই ফলটা কি ফল? ফ্রিজের মাঝখানে আম, কলা, আপেল রেখে দেন, কে রেখে দিলে কি হবে? 6 মাস। আমি বললাম আরো 6 মাস, 1 বছর, এরপরে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে যে ফল রাখা ছিল সেই ফলটা কি ফল? বলছে উনি বললেন কি, ধর্মার্থ কাম মোক্ষ, মুখ্য ফল। মুখ্য ফল যেটা স্বামী স্ত্রী ছাড়া দেওয়া যায় না, যার জন্য রাবণ এখন দাঁড়িয়ে ছিল, 3টে ফল নিয়ে এসে দাঁড়িয়েছিল, ধর্ম অর্থ কাম। রাবণ রাজা বলেছিল, ওরে এই 3 ফলের ভিখারি আমি নই, আমি মুখ্য ফলের ভিখারি, মুখ্য ফলটাতে। যখন দিতে পারে নাই, মুখ্য লতার গাছটাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই লঙ্কার মাঝখানে অশোক কাননে বসিয়েছিল। সেই মুখ্য লতা গাছটা কেন না, মুখ্য ফলটাকে পাবার জন্য। যতদিন না রামচন্দ্র এই মুখ্য লতার কাছে যাবে ততক্ষণ মুখ্য ফল পাওয়া যাবে না। তাহলে তোমার স্ত্রী যার নাম উর্মিলা, সে থাকলো বাড়িতে, তুমি মুখ্য ফল রাখো কি করে? আমি সেইটা বুঝতে পারছি। স্বামী স্ত্রী যতক্ষণ না যুগলে দাঁড়াবে ততক্ষণ মুখ্য ফল হবে না। কি গো গোসাই বাবা, হরি বল হরি বল। তুমি বলছি কি আমি সেইটা বুঝতে পারছি না, চিন্তা করলে। এই হচ্ছে ভোগ বাংলা। শোনো, আমি যে কথা তোমাকে জিজ্ঞাসা করেছিলাম 4 কথা নয়, ভালো করে বোঝো। যদি এই কথাটার মানে বুঝতে পারো তবেই তুমি বুঝতে পারবে এই কথাটার মানে কি। একটা ল্যাংটা ছেলে, একটা ল্যাংটা ছেলে, ভালো করে বুঝবেন না, তার পকেট থেকে 4 আনা পয়সা বসে গেল। একটা ল্যাংটা ছেলে, তার পকেট থেকে 4 আনা পয়সা বসে গেল। সেই 4 আনা পয়সা চুরি নিয়ে গেল কোথায়? কামার বাড়ি। কামার বাড়িতে 2টো ফলা তৈরি হইল। সেই ফলা নিয়ে গেল বনে শিকার করতে। বনের মাঝখানে 2টো হরিণ, একটা মরা একটা প্রাণ নেই। যে হরিণটা প্রাণ নেই সেই হরিণটাকে শিকার করল, নিয়ে এলো বাড়িতে রান্না করার জন্য। হাঁড়ির দরকার নাকি গো, পাত্রের দরকার। কুমোর বাড়িতে পাত্র আনতে গেল, হাঁড়ি আনতে গেল। কুমোর বাড়িতে 2টোই হাঁড়ি, একটা ভাঙা একটা তলা নেই। যে হাঁড়িটার তলা নেই সেই হাঁড়িটাকে নিয়ে এলো। মুদিখানা দোকানে গেল বাজার করার জন্য, মাংস রান্না করল। মুদিখানা দোকান, গ্রামে 2টোই দোকান খোলা আছে।
ওই দুটো দোকানের মধ্যে একটা বন্ধ আর একটা খোলা নেই। যে দোকানটা খোলা নেই সেই দোকান থেকে বাজার করে আনবে, রান্না করলো, ঝোলটা পড়ে গেল, মাংসটা আটকে গেল। এই তত্ত্ব যদি বুঝতে পারো তাহলে রাম তত্ত্ব কি সেটা বুঝতে পারবে, নচেত তোমার বোঝার ক্ষমতা নেই। হরি বল, হরি বল, জয় নিতাই, জয় রাধা। তাই বলি দাদা, তুমি বলছো কি আমি সেই নিগম ভোলা যজ্ঞাগৃহে আমি যজ্ঞ করছি। সেই যজ্ঞাগৃহের মাঝখানে তুমি যদি বীরের পুত্র হও, বীরের মতো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে। আমি হলাম মেঘনাদ, রাবণ পুত্র। আমি নিরস্ত্র অবস্থায় যখন আমি যজ্ঞগৃহে শেষ আহুতি দিচ্ছি, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, তখন তুমি ঢুকে বললে তোমার তীর্ধনুক নিয়ে। আমি বললাম একটুখানি অপেক্ষা করো, আমাকে অস্ত্রটা নিতে দাও। যে বীর সে বীরের মতো যোদ্ধা করবে। আরে তুমি যোদ্ধা করবে কি? তোমার বাবা জীবনে যুদ্ধ করতে পারে না, তুমি যোদ্ধা করবে? তোমাদের রাজ্যের নাম অযোধ্যা নাকি? হরি বল, হরি বল। তোমাদের রাজ্যেরই নাম অযোধ্যা। যে রাজ্যের মাঝখানে কোনো যোদ্ধাই ছিল না, সেই রাজ্যের মাঝখানে সেই রাজ্যের নাম হচ্ছে অযোধ্যা। 749টা রানী, এর বাবা দশরথ 749টা রানী, একটারও সন্তান হয় না। শেষে জামাইকে ডেকে নিয়ে এসে যজ্ঞ করতে হইলো। যার জন্য রামায়ণের মাঝখানে কলম আছে দেখবেন, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি গর্ভ। জামাই এসে পুত্রেষ্টি যজ্ঞ করলো, তারপরে যজ্ঞ তোমাদের তোমরা হইলে তোমরা ভগ্নিপতি ছেজে, তোমাদের ভগ্নিপতি যজ্ঞ না করলে তোমাদের জন্ম হইতো না। তোমার বাবা যোদ্ধা নয়, তোমার বাবা অযোধ্যার রাজা। 749টা যা রানী তার ছেলে হয় না, সে আবার যোদ্ধা কিসে? আসল ব্যাপারটা তা নয়, বুঝলেন? এটা রোগ হয়ে গেছে নাকি রে চন্দন? বলেন বলেন। আচ্ছা কাকা, একটা রোগ আছে দেখবেন, যার হয় তারও মজা লাগে আর যে দেখে তারও মজা লাগে। রোগটার নাম জানেন? বলেন বলেন। বলবো, এই রোগটা হচ্ছে চুলকুনি রোগ। যার হয় তারও মজা লাগে আর যে দেখে তারও মজা লাগে। আমার গিন্নির একবার হয়েছিল, বুঝলেন? হ্যাঁ করবো, চিন্তা নাই। পয়ার কেন, আপনি যা বলবেন তাই করবো। হ্যাঁ গো বাবা, চুপ করে বসুন। আপনার 1 ঘন্টা কাকিমা বলে দিয়েছে, টাইম মেনে দিয়েছে নাকি? 1 ঘন্টা পরে বাড়ি এসে গরুকে খেতে দিয়ে শুয়ে বসতে হবে। আপনার 1 ঘন্টা হয়ে যাবে না, আমার তো 5 ঘন্টা আছে। আপনি চুপ বসুন, কি হয় দেখুন। এবার আমার গিন্নির একবার চুলচুলি রোগ হয়েছিল। 4-5 দিন গান করে বাড়ি এলাম, হঠাৎ করে গিন্নির নাম লাগিয়ে রেখে দিয়েছে বর্ধমানের সমরেশ রায়, বিখ্যাত চুলচুলি ডাক্তার। বলছে হাগো, কাল সমরেশ রায় গেছে, 8টায় অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার কাছে নাম লিখে রেখে দিচ্ছে। আমরা 5 দিন গান করে বাড়ি এলাম, একদিন পরে করলে বাড়িতে। বল চিন্তা করো না, আবার 7 দিন পরে বসে, সপ্তাহে 1 দিন বসে, মঙ্গলবার আবার পরে মঙ্গলবার বসে 7 দিন চুল করবো। নাম লিখে রেখে দিচ্ছি কোনো রকমে, চলো এখন কষ্ট করেছি। আমাদের বাস স্ট্যান্ডের নাম ভুলগুড়ি বাস স্ট্যান্ড। ভুলগুড়িতে উঠলাম, যথারীতি বললেন বহরমপুরে একটা বাস এলো, একটাই সিট। গিন্নি বলছে চিন্তা নাই, তুমি বসো, কদিন রাত জায়গা, আমি দাঁড়িয়ে যাই। বৈশাখ মাসের দিন, বুঝলেন? আমি বসেছি, গিন্নি দাঁড়িয়ে সিপাই দিকে মোড় গেছি, পাশে ভিড় হয়ে গেছে, আর গিন্নি গা ঘামতে শুরু করেছে। আরে চুলকুনি রোগ যাত্রা হয় বললেন, যখনই গা ঘামে হাল হালা নিয়ে বেরিয়ে যায়। গিন্নি হাল হালা নিয়ে আরম্ভ করেছে, গিন্নি চুল কুইছে খট খট খট। শালা কোথাকার কাপড় কোথা যায় শান নাই, বুঝলেন? আর কন্ট্রাক্টর তাকি তাকি দেখছে, শালা আর একটু তোল, আর একটু তোল, আর একটু তোল। মজা লাগে কন্ট্রাক্টর, যে দেখে তারও মজা লাগে, আর যার হয় তারও মজা লাগে। চুল কি আরাম হয় বলে নামা কাপড়, তার তো শান নাই। তাই এতক্ষণ ধরে পাল্লা ধরে চুলকুনি রোগ হয়ে গেল, ও চুল কুইতে রেখেছে, কাপড় উঠছে, আর বসে বসে ভাবছেন তোল, আর একটু তোল, আর একটু তোল, আর একটু তোল। যাই হোক, বলবো না অত্যন্ত অল্প নাকি ব্যাখ্যান্ত চূড়ান্ত সময় হয়ে যায়। চাকরি ভাবলে হরি, বন্ধু বর্গ বলুন হরি, মায়ের নিদাই গৌর হরি বলে।
তাই বলি হল ওরে লাগলো আগুন এই আগুনে জমি নয় আকাশে বন্ধু গো তোমার করে মেরে দোষে ওরে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে পাগলা পাগলা রে ওরে লাগলো আগুন এই আগুনে জমি নয় আকাশে ও বন্ধু তোমার করে মনে তোমার কারে মদসে ওরে লাগিলো আগুন জমি নয় আকাশে তোমার কারে মদসে তোমার লাগিলো আগুন জমি নয় আকাশে তোমার কারে মদসে ওরে লাগিলো আগুন জমি নয় আকাশে তোমার কারে মদসে তোমার কর্মের জন্য জগতের মাঝখানে আগুন লেগে গেল তুমি যদি এমন কর্ম না করতে লক্ষণ তাহলে জগৎ হইতে সুন্দর তুমি রামের ভাই তো কি হয়েছে নাকি হরিবল হরিবল রাম তার নাম এতক্ষণ ধরে লক্ষণ আর ইন্দ্রজিৎ ভূমিকায় শুধু রাম আর রাম আর রাম আর রাম শুনছেন নাকি গান ধরে জয় রাম তুমি সীতাপতি রাম আমার সীতাপতি রাম রাম কবি কেন তুই লক্ষণ 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 কর রামের কথা শুনতে আমি আসি নাই আমি আজ ইন্দ্রজিৎ কথা বলবো হ্যালো हेलो 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 बोलो बोलो हेलो हेलो এই ইন্দ্রজিৎ কথা বলবে লক্ষণ লক্ষণের কথা বলবে রাম কি জন্য আইবে রাম রামের জায়গায় থাকবে রাবণ রাবণের জায়গায় থাকবে ইন্দ্রজিৎ থেকে আসবে লক্ষণ লক্ষণের কথা আসবে ও সব রাম রাম বলি আমাকে লাভ নাই আমি মেঘনাথ মেঘের থেকে যুদ্ধ করে এই রাম আর লক্ষণকে নাগ পাশে বেঁধে বন্দি করে দিতে পারি আমি সেই জিনিস চার ব্যাপার নয় হ্যালো 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 চার চাকার জিনিস আমি নয় আমি রাবণ পুত্র ওরে রাম ভগবান কি হয়েছে সেই ভগবানকে যে নাগ পাশে বাঁধতে পারে সেই হচ্ছে আসল লোক আমি নাগ পাশে বেঁধে রাখতে পারি আমি সেই ইন্দ্রজিৎ তুমি আমি সেইটাই বুঝতে পারছি তুমি দুই পাতা বই পড়িয়ে আজ মোগ মজালে গল্প দিয়ে লক্ষ্মী লক্ষ্মী শালিক দিয়ে বসে আছে মোগে বুঝে লক্ষ্মী লক্ষ্মী শালিক দিয়ে বসে আছে মোগে বুঝে দুই পাতা বই পড়িয়ে লোক মজালে গল্প দিয়ে লক্ষ্মী লক্ষ্মী শালিক দিয়ে
বসেই আছে মুখ বুঝে আরে লোকগুলো পোশাক দিয়ে বসে আছে মুখ বুঝে ওরে আখের নষ্ট হবে কষ্ট তুমি মরিবে আজি মুখ বুঝে তুমি মরিবে আজি মুখ বুঝে মরিবে আজি মুখ বুঝে মরিবে আজি মুখ বুঝে তোমার পরে মদতে ওরে লাগিল আগুন জমিলো আকাশ তোমার পরে মদতে হ্যাঁ গান করাবে ভাব ভাব দেখেন একবার দেখেন কবিরা ভাব ভাব দেখেন ওরে লাগিল আগুন জমিলো আকাশ এই দূরে মাটি ভিজে বলে এই দূরে মাটি ভিজে দেখ কেমন এই সারে ঢাল না জমিলো আকাশ তোমার কর্ম দোষে তোমার কর্ম দোষে তোমার কর্ম দোষে ওরে লাগিল আগুন জমিলো আকাশ তোমার কর্ম দোষে তোমার কর্ম দোষে কথাই চারটিখানি ব্যাপার না কথাতেই সব নাকি বলছে আমি এখানে এলাম শালা বলতে যতক্ষণ বন্ধু বলতো ততক্ষণ নয় এখানে এলাম কমিটি দাদা ভাই বলছেন দাদা ভালো আছেন এই গোসাই বাবা আমার দীর্ঘদিনে পরিচিত মানুষ সাধন বাবা ভালো আছো আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা যখন আমাকে বললো সাধন বাবা ভালো আছেন আমি তো বলতাম আমি ভালো আছি না যে আমরা কি হে কথাটা ঠিকঠাক হইতো হইতো না নাকি হইতো হরি বল হরি বল তাহলে কথাতেই সব শালা বলতো যতক্ষণ বন্ধু বলতো যতক্ষণ এবছর দুর্গা পুজো আমার কিনবি বলছে আমার বোনের স্বামী সে 8,000 টাকা দামে শাড়ি দিয়েছে তুমি কবি গান করে খাও তোমাকে আমাকে 10,000 টাকা দামে শাড়ি দিয়ে যাবে 14,000 টাকা আমাকে সবে ছিল মানে এগোটা নিয়ে তুমি সবার জন্য কিনলো আমার মায়ের কিনেছে আমার দুটো মেয়ের কিনেছে জামাই কিনেছে আমার কিনেছে লাখো তুমি যে 10,000 টাকা লোক বললে তা বলছে যা হইলো হয়ে নিলাম নাকি বলছে হরি বল হরি বল তাহলে কথাতেই সব আমি যদি বলতাম পারবো না দিতে বলতে তোমার ভাতের দরকার নেই পালাইছি আমি বাবার বাড়ি এই বুড়ো ভাই যদি পালিয়ে যাবে না শীতকালে যার নেতা নাই তারও যে অবস্থা যার বউ নাই তারও সেই অবস্থা হরি বল হরি বল হরি বল ওরে কথায় মানুষ বসে আসে আবার বিচ্ছেদে ঘটে এই কথারই দোষে তুমি কথা বলো আজি অঙ্ক কষে পরিণাম মনে রেখে কথা বলো অঙ্ক কষে পরিণাম মনে রেখে কথায় মানুষ বসে আসে আবার বিচ্ছেদে ঘটে এই কথারই দোষে তুমি কথা বলো আজি অঙ্ক কষে পরিণাম মনে রেখে কথা বলো অঙ্ক কষে পরিণাম মনে রেখে ওরে বেহিসাবি বললে কথা তোমায় বোকা বলবে সব লোকে তোমায় বোকা বলবে সব লোকে বোকা বলবে সব লোকে তোমার মততে ওরে লাগিল আগুন জমিলো আকাশ তোমার মততে ওরে লাগিল আগুন জমিলো আকাশ তোমার করে মততে লাগিল আগুন জমিলো আকাশ তোমার করে মততে
লাগিল আগুন জমিল আকাশ তোমার কর্ম দোষে 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 তাই তোমার সাথে হবে না। ওরে তোমার সাথে হবে না গো। চার পাঁচটা দিয়ে কাঠুয়া গঙ্গা বাইকে উপরে ফেলা দেখি না কি হয় দেখো। কার পাল্লায় বুঝিয়ে যান না এই লক্ষণ। হ্যাঁ লক্ষণ, শুধু একটুখানি যদি সবুর করতে আমাকে যদি ওই যোগ্যা গৃহ থেকে উঠতে দিতে তাহলে তুমি কেমন লক্ষণ আর তোমার দাদা কেমন রাম আজ আমি দেখতাম। তবে ছাড় আমার কাছে সম্বল প্রসার কৃষি আর তোমার কাছে ব্রহ্ম অস্ত্র। যুদ্ধ হয় না ভাই, তুমি কইলে কি আমি বুঝতে পারছি। আমি তাই বলি পাল্লা না গো। ধীরে 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 না আমি তাই বলি পাল্লা না গো, শুনে নেবে কানে। তুমি আমার কাছে বলে গেলে আজকে যতনে আমার বাবা নাকি চোর, নারী চুরি করেছিল, সেটা তোমারই দোষে তুমি কথা শুনে চলো। আমার বাবা রাবণ, এই রাবণ কেন চুরি করেছিল সীতাকে? তোমার জন্য, লক্ষণের জন্য। কিরকম? একদিনের কথাই আমি তোমায় বলে যাই। পঞ্চবটির বনে গেলে বলি নাই অন্যায়। এই পঞ্চবটি বনের মাঝে যখন চলে গেল একদিন লক্ষণ ফল আনার জন্য বনের মাঝে গেল। রামচন্দ্রের মন খারাপ, সেজন্য বসে রয়। সীতা দেবী বলে রাম কেন মনের অবস্থা এমন হয়? সীতা বলছে রাম তোমার মনের অবস্থা এমন কেন? বলে জানো সীতা, আজ আমার জন্মদিন, আজ যে রাম নবমী। এই রাম নবমীর দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম অযোধ্যার মাঝখানে। আমার পিতা অযোধ্যার রাজা দশরথ। রামের জন্মদিন অনুযায়ী কত লোক লস্কর, আলোর রোশনাই, দাস দাসী, বাদ্য বাজনা সবই হাজির হইতো। আজ মনের মাঝে রয়েছি আমি, দুঃখ আমার কত। সীতা বলে চিন্তা নাই, তুমি যাও সরজী নদীতে স্নান করে এসো। স্নান করতে গেল রাম, সীতা স্বয়ং লক্ষ্মী হলো। এই লক্ষ্মীর মায়ার দ্বারাই অযোধ্যার যেমন রাজপুরী তেমন রাজপুরী তৈরি হলো। যেমন দাস দাসী, যেমন রান্না বান্না, 52 ব্যঞ্জনের রান্না রামের মা রামকে করে দিত, তদ্রূপ স্বাদের রান্না। লোক লস্কর, আলোর রোশনাই সবই তৈরি হলো। সীতার আদেশে সবকিছু তৈরি হয়ে গেল। রামচন্দ্র সেবা করলেন। আহা, মায়ের হাতের যেমন রান্নার স্বাদ, আজ আমার তেমন স্বাদ। খুশি হয়ে সীতাকে বলে সীতা কি চাও তুমি বলো। বলে প্রভু গো, আগত দাপর যুগে তুমি হবে কৃষ্ণ অবতার। রাধা রানীকে রাস মঞ্চে রাস করবে। আমি তোমায় জানালাম রাধা রানীকে রাস মঞ্চে রাস করবে, সেই রাসের রস কেমন হবে আজ আস্বাদন করাইতে হবে। বলে চিন্তা নাই গো সীতাই আমার কথা নেবে। এই না বলে তখনই আমার রামচন্দ্র যিনি রাসমঞ্চের সৃষ্টি আমার মায়ার দ্বারাই করে নিলেন তিনি। সেই রাসমঞ্চের মাঝখানে স্বয়ং রামচন্দ্র আর সীতা দেবী রাসের আস্বাদন যখন করিতে যায়, এমন সময় লক্ষ্মণ ঠাকুর ফল নিয়ে এসে হাজির হয়ে যায়। দেবের কুটুম আছে 4 রকম, বাককুটুম, তাক কুটুম, হরাত কুটুম আর ব্যয় কুটুম। 4 কুটুম হইল।
এই চার কুটুমের মধ্যে যেটা হরাত কুটুম হইল এ সম্বন্ধিয়া দাও এর হইল হরাত কুটুম বুঝলেন যে দেওর সে দাদা বৌদি কি করছে দেখতে না ঘরে হরাত কুটুম ঢুকে বই আর যে সম্বন্ধী সেও দেখবে না দিদি আর জামাইবাবু কেমন অবস্থায় আছে ঘর খুলি ধাক্কা দিয়ে ঢুকে পড়বে হচ্ছে হরাত কুটুম কি করিবে হরাত কুটুম লক্ষণ আমার তখন চলে এলো রাসমঞ্চে যায় আমার রামচন্দ্র সীতাকে দর্শন করা করেছিল যখনই লক্ষণ ঠাকুর প্রবেশ করে নেয় ওরে রাসের রসভঙ্গ তখন হয়ে যায় পুরুষ প্রবেশ হয়ে যায় রাস বাবা নষ্ট হয়ে যাবে লক্ষণে ঢুকেছে আমার কি কইব যাবে সঙ্গে সঙ্গে সীতা দেবী কহিল বচন শোন লক্ষণ তোর কাছে অভিশাপ দিলাম মনেরই মতন যে রাসের লীলার রাসের রস আমাকে আস্বাদন করতে দিলি না তোকে অভিশাপ দিলাম শতমুখী নদী হয়ে ভেসে যাবি তোরে রে যা লালা সীতাকে যখন রাসের রস আস্বাদন করতে দিল না লক্ষণ ঢুকে পড়েছে এমন সময় সীতা বলল লক্ষণ তোকে অভিশাপ দিলাম শতমুখী নদী হয়ে তুই ভেসে যাবি লক্ষণ ঠাকুর বসে আছে লক্ষণ ঠাকুর বলে মাগো তুমি আমাকে অভিশাপ দিলে বিনা দোষ অভিশাপ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি রাক্ষসের হাতে হরণ হবে রাক্ষসের হাতে হরণ হবে তুমি রাক্ষসের হাতে হরণ হবে রাক্ষসের হাতে হরণ হবে সীতা লক্ষণে যে সাপাসাপি হয়ে গেছে আর রামচন্দ্র রাগে কালো হয়ে গেছে বুঝলেন রামচন্দ্রকে দেখে সীতা দেবী বলছে রাম তুমি কালো হয়ে গেলে তোমাকে অভিশাপ দিলাম দাপর যুগে তোমার রং হবে কালো আর তুমি হবে নারী লোভী যার জন্য দাপর যুগে কৃষ্ণের এত গোপী হরিবল 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 সীতার অভিশাপের জন্য সীতা এই লক্ষণের জন্য আজ আমার বাবা চুরি করেছে চুরি হয় কখন এই কাপড় দোকানটা আপনার নাকি দাদা আপনার তো আচ্ছা যদি এক্ষুনি আপনার ওইখান থেকে আমি গান করতে করতে সাজিয়ে নিয়ে আসি চুরি হবে হবে এত মানুষ বসে আছে আপনি আছেন দোকানে চুরি হবে হবে কি হ্যাঁ কি না কিন্তু রাত্রি 12টার সময় যখন এই মার্কেটে কেউ থাকবে না তখন যদি নিই তখন চুরি হবে হবে তো চন্দ্র বংশের রাজা সূর্য বংশের রাজা হচ্ছে এই রামচন্দ্র তাহলে সীতাকে নিয়ে গিয়েছিল কখন দিবা ভাগে দ্বীপহর যখন হয়েছিল দিবা ভাগে দ্বীপহর যখন হয়েছিল ওই সূর্য দেবকে সাক্ষী রেখে বাবা নিয়ে গেল আচ্ছা আপনাদের আলু চাষ হয় আলু বাগর চাষ হয় ধরুন কারু বাড়িতে একটা আলু টানা কুদাল অন্য বাড়ির লোক যদি নিয়ে যায় দাদু আছে বাড়িতে যে মালিক ছেলে দাদু রয়েছেন বয়স্ক মানুষ দাদু ভাই আপনি আলু টানা কুদালটা নিয়ে যেলাম আলুটা একটু মাটি দেবো দাদুকে বলি বলে নিয়ে যায় চুরি হবে সেটা চুরি বলবে না কি বলবে কি চুরি বলবে তাহলে সূর্য বংশের সূর্যদেব আকাশ আছে এমন সময় সীতা দেবীকে নিয়ে যাচ্ছে রাবণ রাজা সূর্যদেবকে বলবে কেমন করে সীতা চুরির ঘটনা বলিলে ওরে খোলাকে দিয়ে কান মুলিব বললাম কথা খুঁজে শোনো ওরে লক্ষণ ভাই তোমার কাছে গাই ওরে এমন কথা তুমি আর যেন আসরে বলো না আমার বাবা কোনোদিন চুরি করে না আমার বাবা চুরি করেছে আমার বাবা তার মেয়েকে নিয়ে গেছে সীতা অন্য কেউ নয় আমার বোন আমার দিদি তুমি জানো না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না ওরে তোমার কাছে আজ বলে তুমি জানো না গো বলি নাম যা রাবণের রাজা
রাবণ রাজা গো রাবণ রাজা যখন রাজা হয়েছিল ধারকে বাবা সবার কাছে কর নিত। আমি বললাম এ কথা ভালো, বনের যত মুনি ঋষি তারা রয়ে যায়, তাদের কাছেও আমার বাবা কর নিতে যায়। মুনি ঋষিকে বলছে কর দাও, বলে কিসের কর? এই দেখো আমার কৌপিনটুকু ছাড়া আর কিছুই নাই। আমরা কর কোথা থেকে যাবো? বনের পাতা খাই, বনের ফল খাই, নদীর জল খাই। বলে তা জানি না, বেলের কাঁটা রয়েছে আমার হাতে, আমি তোমার কাছে গাই, 3 ফোঁটা করে রক্তই আমার দেওয়া চাই। বক্ষ মাঝিরে তাদের রক্ত নিয়ে নিল, রাবণ রাজা একটা কুম্ভে সেটা ভরে নিল। একটা কুম্ভের মাঝখানে সেই রক্ত ভরে, মন্দোদরীর কাছেই আমার রক্ত নিয়ে যায়। মন্দোদরীকে কহিছে আমার রাবণ তথায়। মন্দোদরী, এই যে রক্ত, এটা তীব্র বিষ, তুমি যত্ন করে রেখে দিও। কি করিবে? মন্দোদরী যত্নে সেটাই রেখে দিল। ত্রিকাল শ্রীরাবণী আমার জয় করিতে গেল, স্বর্গ মত্ত জয় করেছে, এবার পাতালে জয়ে যায়। আজ অনেক দিনে বাড়ি আসে না রাবণেরা, যায় তাই অনেকদিন রাবণেরা বাড়ি আসে না। কি করিবে? মন্দোদরী যখন ঘাটে চলে গেল, মেয়েরা কানা কানি তখনও করিবে। দেখবেন মেয়ে ছেলেরা বাবা ছন্দবাদী যায়। কি বাবা? আবার সত্য কথা বলছে। দেখুন, আমি গান করে বাড়ি আসছি একদিন, আমার বৌদি ভাই তখন ওই টিউবওয়েল ছিল রাস্তায় রাস্তায়, এই কিছুদিন আগে কথা। এখন তো ধরুন বাড়ি বাড়ি জল ভরে দিয়েছে সরকার থেকে, তখন ছিল না, টিউবওয়েল ছিল। আমি ব্যাগটাকে নামিয়ে বৌদি ভাইকে বললাম, বৌদি ভাই জল দিয়ে দাও না, খুব পিপাসা পেয়েছে। ব্যাগটা নামিয়ে জল খাচ্ছি, বাড়ি গিয়েছি, এমন সময় আমার গিন্নি, ও কাপড় জামা দাও ছাড়ি, ওই যেখানে জল খেয়েছো সেইখানে যাও, যেখানে জল খেয়েছো সেখানে পেয়েছে সন্ধ্যবাদী যাক, বুঝলেন? যাক জামাটা বটে। তদ্রুপ যখনই এই মন্দোদরী ঘাটে গিয়েছে, অমনি পাশের মেয়েরা কানাকানি করছে, এ রাবণ রাজা নারী লোভী, দেখা পাতালে গিয়েছে, পাতালে গিয়ে নিশ্চয় কোনো ভালো সুন্দরী মেয়ে পেয়ে গেছে তোর থেকে, আর তোর কাছে আসবে না। কি করিবে? মন্দোদরী মনে ব্যথা পেল, ব্যথা পেয়ে সেই জন্য ভাবিতে লাগিল, যারে স্বামী নাই হবে জীবন আর রাখবো না। রাবণ রাজা যে বিষ আমাকে দিয়ে গেছে সেটা সেবা করবো, এই না বলে মন্দোদরী কি কর্ম করিল। গোপনে যে ঋষি অগ্নি রাখা ছিল, ঋষি রক্ত যেটা রাখা ছিল, সেই ঋষি রক্ত রাবণ রাজা রেখে দিয়েছিল মন্দোদরীর কাছে। মন্দোদরী সেটা সেবা করেছে। যখনই সেবা করেছে, অগ্নি মনে মনে ভাবে এইবার আমি মারা যাবো। ওরে বিছানার মাঝে যখন অগ্নি শুয়েছিল, মাঝে মাঝে হাতে বাবা চিমটি কেটে নিল, মাঝে মাঝে হাতে চিমটি কাটছে, এবার মরি নাই, এখনো কেউ মরলাম না, এখনো মরলাম না। মনে ভাবলো ভাবছে বোধহয় 16 পাই যাই, 15 দিন পরে মরবো হয়। ওরে 1 দিনে 2 দিনে 5 দিনই গেল, 1 মাস যখন বাবা আপনি হইল, ওরে 2 মাস যখন আমার হাজির হইয়া যায়, 3 মাসে পৌঁছেছে, আর কি থাকা দায়। এবার পেটের জিনিস মুখে দিয়ে বাহির হয়ে গেল, নাকি বমি করবে, 3 মাস হলি দেখবে। মনে মনে এই জন্য ভাবিতে লাগিল, ওরে দীর্ঘদিন রাবণ রাজা জানি আমার কাছে না, আমার কাছে জানি না, ওরে স্বামী নাই গর্ব
হইল কলঙ্ক আমার হয়। এবার 10 মাস 10 দিনে হাজির হয়ে গেল। আর তো পাই না নাকি গর্ভ বাদ হয়েছে একটা কুম্ভের মাঝখানে হয়ে নদীর মাঝখানে ভাসিয়েছে। এই রাবণ না যা একে দেখে হ্যালো হ্যালো বললে দাদা আগো আর নাই নাকি? ও দাদা এইদিকে এইদিকে আর নাই গেনা 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 শালা খাবুলে ভাগিস হবে। যাই হবে দাদা বাবু আসরে আসিল, আমার সঙ্গতকে কিছু টাকা দান করে গেল। আমি দাদা বাবুর কাছে আছি, অমনি বলে যাই ভগবান মঙ্গল করবে যদি আমিও 10 টাকা পাই। ভগবান মঙ্গল যদি আমি 10 টাকা পাই তাহলে মঙ্গল করবে না। যাক এই দেখো দাদা নিয়ে আয় বাবু ভাই আয় রে দাদা, টাকা পয়সা দিয়ে আয় দাদা। সেফটি নিয়ে গা, সেফটি নিয়ে গা, সেফ গাছ পাবে বলে হাই দাদা আমার 50 টাকা দিবি না? ওরে কি করিবে বাবু দাদা আসরে আসিল। আমার আর এক দাদাই আসরে এসে কিছু দিয়ে গেল। ভগবানের কথাই আমি আজি বইতে যাই, হে ভগবান মঙ্গল তোমাদের বইতে যাই। ওরে এইবারে রাবণ রাজা কি কর্ম করিল, ওরে স্ত্রীর পেছনে জাসুসি লাগিয়েছিল, আপনারা জানেন ভালো। এই থেকে মারোয়ারিরা বুঝলেন, দেখবেন মারোয়ারিরা যারা ব্যবসা করে যদি ম্যানেজারে মাইনে 50,000 হয়, এই ম্যানেজার ক টাকা মাইছে না পাচ্ছে দেখার জন্য যে থাকে তাকে 1 লাখ টাকা মাইনে দেয়। তদ্রূপ এই রাবণ রাজা এই মন্দোদরী কোথায় যায়, কি করে, কি কি কর্ম করে সমস্ত এ যায়। আমার বাবাও সব খবর পেয়ে গেল। আমার মায়ের গর্ভে একটা সন্তান হয়েছিল, যেটা কন্যা সন্তান বটে বাবা, আপনারা জানেন ভালো। ওরে জলের মাঝে তারে বাবা ভাসাইয়া দেয়, ওরে ভাসিতে ভাসিতে সেটা মিথিলাতে যায়। ওরে মিথিলার রাজাই আমার যজ্ঞ করেছিল, যেটা জনক রাজা বটে বাবা, আপনারা জানেন ভালো। এই যজ্ঞের হাল বাবা চালাইয়া দেয়, আর নাঙ্গলের শীতেতে উঠে সীতা নাম পায়। সীতা যখন পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে তখন সীতার হবে যজ্ঞ শুল্ক। রাবণ রাজা আমার বাবা মন্দোদরীকে বলছে আমার মাকে, মন্দোদরী আমাকে সাজিয়ে দাও। বলে কেন? আমি মেয়ে দেখতে যাবো, আমি মেয়ে দেখতে যাবো, আমি মেয়ে দেখতে যাবো। বলে আরে ছি 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 বুড়ো ঢং না, তোমার লজ্জা লাগে না? মনে মনে রাবণ রাজা বলছে যে মেয়েকে তুমি দেখাইতে পারো না সেই মেয়েকে দেখতে যাবো। আমি মেয়ে দেখতে যাবো, মেয়ে দেখতে যাবো। যে মেয়ে তুমি দেখাইতে পারো না মেয়ে দেখতে যাবো, বলছে মেয়ে দেখাতে পারো না মেয়ে দেখতে যাবো, যে মেয়ে তুমি দেখাতে পারো না মেয়ে দেখতে যাবো। রাবণ রাজা এসেছে সেই সভায়। মন্দোদরী ছোটবেলায় যেমন দেখতে ছিল অভিজ্ঞ তেমন দেখতে সীতা। সীতার কানে কানে বলছে মা গো তুমি বুঝতে পারো না আমি তোমার বাবা, তুই আমার মেয়ে। সবার মাঝখানে সবাইকে বলে সবাই চোখ বন্ধ করো। সীতার পাশে বসে কানে কানে বলে সীতা বল কবে যাবি আমার কাছে? বলে পঞ্চবটির বনে যেদিন আমি যাবো সেদিন তুমি আমাকে নিয়ে যেও, সেদিন যদি নিয়ে যাও তবেই তুমি আমার স্বামী যে প্রভু রাম তাকে তুমি পাবে। কথা হয়ে গেল সেদিন কি করবে তখন রাবণ দিলে না দিলে না দিলে না দিলে দারে দিলে না। ওরে কি করিবে তখন রাবণ
সেদিনই কথা দিয়ে এলো পঞ্চবটির মনে যখনই আমার দিদি গেল, সীতা যখন পঞ্চবটির মনে গেল, আমার বাবা পঞ্চবটির মনে থেকে দিনের বেলায় নিয়ে গেছে। সূর্যদেব সাক্ষী আছে, সবাই সাক্ষী আছে, চুরি করে নেয় না। যদি চুরি করে নিতে এভাবে নিত না। ত্রিকালদর্শী রাবণ রাজা, স্বর্গ মর্ত্য পাতাল যার অধীনে সম্মান তার। এই ধরুন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যদি মনে করেন এই সমস্ত মাল তার, যদি ভারতবর্ষের সরকার মোদীজির কথা মনে করেন সমস্ত মাল ভারতবর্ষের, সমস্ত কিছু তার, তাহলে তার চুরি করার দরকার হবে? যে ত্রিকালদর্শী রাবণের রাজা, তার চুরি করার দরকার জানি নাই। ওরে স্বর্গমত্ত পাতালের মাল তার হইয়া যায়, স্বর্গমত্ত পাতাল যা আছে সবই তার, তার লুকিয়ে নিয়ে যাওয়ার দরকার গেছে, লুকিয়ে নাই নাই কেন না? লঙ্কাবাসীকে কথা দিয়েছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এর বাইরে একটা জিনিস দেব, ভগবান এনে তোমাদের উদ্ধার করিব। তাই মুখ্যলতা গাছটাকে সেজনে নিয়ে যায়, বসিয়েছিল কোথায়? অশোক কাননে। অশোক কাননে, যেখানে শোক নেই, তাপ নেই, জ্বর নেই, ব্যাধি নেই, সেই অশোক কাননের মাধ্যমে মুখ্যলতা গাছটাকে বসালো। আর মুখ্য ফলটা সেখান থেকেই নিয়ে উদ্ধার করবে লঙ্কাবাসীকে। তাই তো রাবণ গাইছে, কেন এনেছি, কেন এনেছি রাম ধনে, এনেছি রামে ধনে, কেন এনেছি রামে ধনে, কেন এনেছি রামে ধনে, কেন এনেছি রামে ধনে, কেন এনেছি। ওরে জেনেছি শুনেছি শেষ নামে এনেছি, আমি জেনেছি শুনেছি শেষ নামে এনেছি, তাই তো এনেছি ধনুক ভাঙা ধন, ধনুক ভাঙা ধন, তাই তো রামে ধনে, কেন এনেছি রামে ধনে, কেন এনেছি রামে ধনে, কেন এনেছি। এই জন্যই রামকে দিয়ে এসেছি, আমার বাবা রামকে এনেছে এই কারণে। আর আমি তার ছেলে ইন্দ্রজিৎ, নাগ পাশের মাঝখানে রাম লক্ষণকে যেদিন বেঁধেছিলাম, হনুমানও আসতে পারে নাই, পেরেছে? হনুমানের কিছু ঘোরা ক্ষমতা নাই। দেখেছিল কাকে? নাম যার গরুর বটে। নামে যাহা গরুর বটে, ওরে নামে যার গরুর বটে তাকে ডেকেছিল, তাকে ডেকে উদ্ধার বাবা এই জন্য হইল। তবে আমার কাছে এক কথা জিজ্ঞাসা করে যায়, বলে আসল নাম কিবা বটে বলো গো আমায় নাকি? আমার বাবা 10টা মাথায় 10টা নাম সেদিন রেখেছিল। এসো এসো লক্ষণ ঠাকুর তোমায় বলবো ভালো, তবে একটা নামে তোমার কাছে আজ বইতে যায়, ওরে মধুমঙ্গল নামে বটে তোমার, আজ তোমার কাছে গায়। ওরে আর এক নামে শ্বেতকেশী, আমি তোমার কাছে গাই। শ্বেতকেশী নামে আমার আর এক মাথায় রেখে দেয়, আর এক নাম চন্দ্রকেতু। তুমি ভেবে দেখো মনে, যেটাই আমার বাবার 3 লাখ চোখ ছিল সেই মাথায় রেখেছিল, বলিলাম যতনে। আমার বাবা 10টা মাথা, আমি তোমার কাছে গাই, যেটা আসল মাথা সেই মাথায় একটা চোখ হলুদ বর্ণ হয়। কেন হয়েছিল? মা কালীর সাধনা। আমার বাবা ছিল মগ্ন,
মাকে বললো মা দেখা দে মা দেখা দে এত ডাকি এত কাঁদি দেবো কেন পাই না দেখা দেখা দে যদি দেখা না দিস তাহলে দেখ এই রাবণের মূর্তি এইটা বলে খড়গখানা ধরে খচখচে মাথা খানা কেটে ছুঁড়ে দিল খচখচে মাথা খানা কেটে ছুঁড়ে দিল চরণেতে বাবার মাথা গড়াইয়া গেল চরণেতে মাথা গড়াইয়া গেল ওরে আমার মাথা গজাইল আমার মাথা গড়াইল আমার মাথা গজাইল আমার মাথা গড়াইল ওরে আমার মাথা কেটে দিল আমার মাথা গড়াইল দেখা দে দেখা দে মা দেখা দিবি দেখ যতক্ষণ না দেখা দিবি একটা করে মাথা কেটে তোর চরণে ছিঁড়ে দেবে কাঁদছে আর বলছে মা শ্যামা মা শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভজে শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভজে শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভজে শ্যামা মা মা গোয়া দেখি তোরে নয়ন ভজে মামা বলে ডাক বনায়া ও গো মা ভব তারিণী মাই আমার মা আমি মামা বলে ডাক বনায়া যদি আমার নানিস বলে শ্যামা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভজে শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন দেখা দিবি না মা দেখা দিবি না এই না বলে রাবণের রাজা ওরে এই না বলে রাবণের রাজা কি কর্ম করিল একে একে নইবার মুন্ডু কেটে মায়ের চরণ দিল কি করিবে মা জননী আজি কোনো উপায় নাই নবম মুন্ডু যখন দিয়েছে তখন হাজির হয়ে যায় রাবণ দেখ 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 আমি দাঁড়িয়ে আছি তোর সামনে আমি এই রাবণের রাজা আর রাবণ দেখছে না চোখ 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 করে বসে দেখবি না বলে কেমন করে দেখবো আমার 10টা মাথা আর 20টা নয়ন 20 নয়ন আমি তোকে দেখবো না এই না বলে একটা চক্ষুও পালিয়া দিল যেটা মায়ের খড়গের মাঝখানে মা স্থাপন করিল মা কালী খড়গের মাঝখানে যে চোখটা থাকে সেটা হলো রাবণ রাজার চোখ ওরে পিঙ্গ লাক্ষ নামে বেরিয়েছে আমার পিতা চিনি রাবণের রাজা দাম ধরেছে আমি বলে গেলাম আমি সেই মস্তকের মাঝখানে আমার যে নামে দিয়ে দেয় সেটাই আমার চন্দ্রকেতু নামে বটে তোমার তুমি মনের আশা মিটাইয়ে নাও না আমি বললাম কথায় আজ রাম রাবণের যুদ্ধ আজকে শুরু হয়েছে তেতাজি কি হয়েছিল কি গো তেতাজি কি হয়েছিল আর হয় না হয় না লঙ্কার মাঝখানে রাম রাবণের যুদ্ধ তেতাজি কি হয়েছে এ বিশ্ব যদি সৃষ্টি হয়েছে কবে শুরু হয়েছে কেউ বলতে পারবে না কবে শেষ হবে কেউ বলতে পারবে
শুরু হয়েছে কবে? আমার বাবা, তার 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 বাবা। শেষ হয়েছে কবে? আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে। কবে শেষ হবে কেউ বলতে পারবে না। রাম হচ্ছে রমণের কর্তা, সীতা সস্তা, লক্ষণ লক্ষ বস্তু, আর রাবণ হচ্ছে দুরন্ত কাম। কবে শুরু হয়েছে কেউ বলতে পারবে না, কবে শেষ হবে তাও কেউ বলতে পারবে না। জয় নিতাই, জয়। এই যে সাধনার লড়াই, এই যুদ্ধটার নাম হচ্ছে সাধনার যুদ্ধ। যার জন্য কবি কলম দিলেন, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বিন্দু ধারণ জীবন, বিন্দু পাতনম মরণম, নাকি কোথায় বাবা? হরি বল, হরি বল। এই যুদ্ধ বিন্দু ধারণের যুদ্ধ। এ লড়াই কিসের লড়াই? বিন্দুর লড়াই। সেটাই ভগে দিয়ে বান সাধু পঞ্চবান, ভগে দিয়ে বান সাধু পঞ্চবান। খেপা লক্ষণ। এইখানে ভগবান থেকে পঞ্চবানে সাধন করতে হয়। মদন মাদন শোষণ পোষণ স্তম্ভন। ওই যখন যার হাতে অস্ত্র নাই তাকে একটা ব্রহ্মাস্ত্র দিয়ে মেজে কোনো লাভ নাই রে ভাই। লক্ষণ ভাই থেকে ভাই বললাম, মার তোমাকে ভয় পায় না। বীরের ছেলে সামনে মরতে ভয় পায় না, মার ভিত আমার বুককে মার। অস্ত্র নাই দেখে নিরস্ত্র অবস্থায় বুক পেতে দাঁড়ালাম। ওরে যদি তুই ঠাকুর লক্ষণ হয়ে থাকিস, তুই রামচন্দ্রের ভাই হয়ে থাকিস, আজকে কেন কাপুরুষের মতো যুদ্ধ করতে এলি ভাই? তোমার ভাই, তোমার বন্ধু, তোমার সব পরপারের সেতু সেই রাম, তুই তার ভাই, তার ভাই হয়ে কাপুরুষের মতো মারতে তোর লজ্জা লাগলো না? সে তাই ভগে দিয়ে বান সাধু পঞ্চবান, ভগে দিয়ে বান সাধু পঞ্চবান। ওই দেখ সাধনারি সন্ধান জানো গুরুর দানে। সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে এখানে আছে কে এই যুদ্ধক্ষেত্রে মেন নায়িকাকে, যার নাম হচ্ছে মা কালী। কেমন ভাবে আছে এই লোক? এসে চুলগুলোকে খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় একটা খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। একের ভিতর তিনটি দুয়ার দুইকে ছাড়িয়া পাচ্ছে, একের যে ভজন করে গোবিন্দ তাহার কাছে। এই যে রাম তত্ত্ব, আর সেই রামের ভক্ত হচ্ছে আমি। যার জন্য আজকে এই দাঁড়িতে এসে দাঁড়িয়ে আছি। অন্যায় ভাবে তুমি আমাকে মানতে বটে, কিন্তু তুমি আমাকে সরাতে পারবে না। আমি যে ভক্ত, আমি ছাড়া ভগবান আসতে পারে নাই ধরা ফেলে। ওরে যতক্ষণ আমি আছি ভগবান ততক্ষণ আছে। আমি যদি না থাকতাম এই ভগবানের লীলা এই জগতের মাঝখানে প্রচার হতো না। সেটাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গে কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। সেটাই উলাঙ্গিনী কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গে কেশি আছে যশি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। ওই দেখ পতিব্রতা সতী বোধে নিজ পতি, পতিব্রতা সতী বোধে নিজ পতি। মনে মনে ভাবছে আমি তো জীবনে কোনোদিন কোনো ঠাকুর মুখ দেখি নাই। কি কোথায় বাবা
ঘুমটাকে থাকি ঠাকুর মুখ দেখি রে আমার মতো সত্যি দিদি নাই সত্যি বটে যে প্রতিদিন স্বামীর মাথাটা বিছানায় চিবিয়ে চিবিয়ে খায় সে হলো বিধবা দিবা ভাগে করে যদি কেউ নারীতে গমন অবশ্যই সেই পুরুষের হইবে মরণ নিশি চোখে চোখ না বুঝে নারীর কাছে যাবে সেই নারী সেই পুরুষের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে সে সত্যি নয় বিধবা সত্যি বলে কাকে যারা মাকড়সার জালে বেঁধে রাখে হাতি ঘরে থাকতে পতি ভজে মাকড়সার জালে বেঁধে রাখে হাতি ঘরে থাকতে পতি ভজে পতি যারা মাকড়সার জালে বেঁধে রাখে হাতি ঘরে থাকতে পতি ভজে উপপতি মাকড়সার জালে লক্ষণ নিজের বউটাকে ঘরে রেখে দিয়ে লজ্জা লাগে না তোমার দাদা নিজের বউটাকে বগল দাবাকে নিয়ে চলে গেল তোমার দাদার হইলো বড় মাছ ভালো করে শোনো কথা ঠিক কথা বলি আসলে মাছ খেলে উল্টো পাল্টা বললে মাইন তোমার দাদার হইলো বড় মাছ দাদার বউটা কি দোষ করেছিল কি আমি তো অন্যায় করি কারাবাস কার হবে আমার আমি তো বলি যে জজ সাহেব আমি একা থাকতে পারবো না আমার বউটাকে সঙ্গে দেন হবে হবে কারণ রামের হইলো বনবাস সঙ্গে নিল সীতাকে যা করলো করবো এতটুকু আমার দুঃখ নাই তাহলে তুমি এই যে দাদার সঙ্গে তোমার বউটাকে আনলে না কেন কে সে তো মেয়ে সেটা যৌবনে একটা জ্বালা আছে সবার নাই কে ছি 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 তোমার দাদাও যেমন বুদ্ধিমান আরে এরা হলো মুকা এ দেখুন রামচন্দ্র 1 নম্বর মুকা যে সোনার হরিণ হয় না চেনু সোনার হরিণ ধরতে বনের মাঠ খেলে গেল লক্ষণ ঠাকুর 2 নম্বর মুকা কি রকম এ দাদার বউটাকে দাদা বগল দাবাকে নিয়ে যাও এর বউটাকে বাড়িতে রেখে দিয়ে এগুলো 2 নম্বর মুকা আর হনুমান 3 নম্বর মুকা হনুমান যখন খুশি যত যজন খুশি বড় হইতে পারত এ পাথর দিয়ে সমুদ্র বাঁধানোর দরকার ছিল হনুমান তো বিরাট আকার ধারণ করতে পারত বুড়ো হয়ে পড়তো হনুমানের পিঠের উপর দিয়ে নল নীল গবাক্ষ সবাই পেরিয়ে যেত লঙ্কায় 5 দিন হলে সমুদ্র বন্ধন করার দরকার ছিল তাহলে হনুমান হলো 3 নম্বর বোকা এর সারা সব বোকার দল বুঝলে ওরে লঙ্কায় আসতে গেলে এত কিছু করার দরকার ছিল না লক্ষণ বন্ধুরে তোর মতো বোকার কেউ আছে যে বউকে ছেড়ে দিয়ে বাড়িতে সে কথা কি করছে দেখলি না বলছে লক্ষণ 14 বছর নারী মুখ দর্শন করে না করে অন্যায় কথা বললে মানবে এই মেদিনী পৃথিবী হচ্ছে মেদিনী কি এই মেদিনী হচ্ছে মা তাহলে মেদিনী হচ্ছে নারী তাহলে লক্ষণ 14 বছর পৃথিবীর মুখ তাকে নাই পৃথিবী মানে তাকায় না তাহলে এ কি বলি 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 ঝাড়া বোকা 14 নম্বরে 14 বলে কি বলি লক্ষণ ভাই রে আজকে নিহার আমার অস্ত্রটা আমার কাছে ছিল না যদি থাকতো তোর ব্রহ্মাস্ত্র কেন যা খুশি আনতিস আজ দেখতাম কিন্তু কি করবো কি গো দাদা সময়ের অপেক্ষায় সবাই থাকে আজ আমি কোষাকুষি নিয়ে কুম্ভের সাধনা করছি আর তুই সেই সময় এসে অস্ত্র মারবি একটুখানি সুযোগ যদি দিস তুই কত বড় বীর লক্ষণ আমি তোকে দেখতাম আজকে আসলে মারবি এই যে নিতুম ঢেলা চোখের মাঝখানে তোর মতো লক্ষণকে 10 বার জল খাই চাই চাই বউটাকে আনলি না কেন বলিস নিজের বউকে ছেড়ে দিয়ে ওরে লোকের বউ নাক কাটিস লজ্জা লাগে না তোদের নিজের বউটাকে রেখে দিয়ে লোকের বউ নাক কাটিস তোরা এইরকম পিলিয়া ছি 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 তোদের লজ্জা শরম নাই রে যারা মাকড়সার জালে বেঁধে রাখে হাতি ঘরে থাকতে পতি ভজে উপপতি আর মাকড়সার জালে বেঁধে রাখে হাতি ঘরে থাকতে ভজে উপপতি এদের পরশে হয় গতি
সদাই আহার করে সাধন সমনে বলিবারে কাজে দেও জানে মন পাতন হবার কাজে সাধন সমনে লক্ষণ ঠাকুর তোমাকে যে গোটা দাবি আমি রেখে গেলাম আসলে মাঝখানে সুন্দরভাবে আশা রাখবো তুমি এই মানুষের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে সেই দাবিটাকে পূর্ণ করে দেবে আমার এই আশা রেখে আপনাদের দর্শনে প্রণাম প্রীতি ভালোবাসা রেখে ছোট্ট এক কলি গান দিয়ে আমার পাল্লা আমি এখানেই